একটা ৮ বছরের বাচ্চা মেয়ে যাকে নাকি খুঁজে পাওয়া গেল ৩,০০০ বছরের পুরনো এক মমির কফিনের ভেতর থেকে জীবন্ত অবস্থায়। কিন্তু আসল ভয়টা এখানেই নয়, কারণ ওই মেয়েটা আর মানুষ ছিল না। রাতের অন্ধকারে জীবন্ত পোকা খেত, নিজের দিদাকে ছাদ থেকে ফেলে মেরে দেয়, আর তার মুখ থেকে বের হতো এমন এক শয়তান যে কিনা হাজার হাজার বছর ধরে শুধু শরীর বদলে বেঁচে আছে। হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ অ্যান্ড আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2026 সালে সবচেয়ে ডিস্টার্বিং হরর মুভি দ্য টাইম লাইন বাংলা প্রেজেন্ট দ্য মমি। তো কাহিনীর শুরুতে মিশরের একটি হ্যাপি ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে 3টে বাচ্চা আর একজন মহিলা তার স্বামীকে নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর তারা নিজের বাড়িতে চলে আসে, কিন্তু দেখার বিষয় যে এই বাড়ির আশেপাশে আর অন্য কোনো বাড়ি নেই। আছে মরুভূমি আর জঙ্গলে ভরা, আর কিছুটা পাহাড়ে ভর্তি, আর সেখানে মাত্র একটি বাড়ি। তো যাই হোক, বাড়ির ভেতরে এসে বাচ্চা মেয়েটি পাখিকে খাবার দিতে যাবে, কিন্তু দেখতে পায় যে তার পোষা পাখি অলরেডি খাঁচার ভেতরে পড়ে ছটফট করছে, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। পাখিটাকে দেখে মহিলাটি বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, আর প্রত্যেকের মুখে যেন একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। 3টে বাচ্চাকে রুমের মধ্যে রেখে দিয়ে মহিলা আর তার স্বামী একটি আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে যায়, যেখানে তারা একটি পাথরের কফিন দেখতে পায়। আর কফিনটিকে খুলতেই ভেতরে শুয়েছিল কাপড়ে জড়ানো এক ভয়ানক মৃতদেহ, যাকে মিশরীয় ভাষায় মমি বলা হয়। লোকটি বলে, তাহলে কি সেই সময় চলে এসছে আর ও কি জেগে আছে? মহিলাটি বলে, না, কিন্তু ঠিক তখনই যা হয়। আর এইখানে সেই মহিলাটির স্বামী মারা যায়। তো এরপর সিন শিফট হয় আর আমরা আর একটি ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে চার্লি নামের একজন হাজব্যান্ড, যে কিনা পেশায় একজন টিভি রিপোর্টার, আর তার বউ ল্যারিসা একজন নার্স, আর তাদের একটি ছেলে আছে যার নাম সেবাস্টিয়ান, আর একটি বাচ্চা মেয়ে আছে যার নাম ক্যাটি। তারা সবাই মিশরের কায়রো শহরে থাকতো। বাচ্চা মেয়েটি একদিন বাগানে খেলা করছিল, কিন্তু পেছন থেকে একটি মহিলা এসে তাকে ডাকতে থাকে, হ্যালো কেটি, আমার দিকে এসো, আমি তোমার বন্ধু ল্যালার মা। আর এইখানে মহিলাটিকে দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে এটা হচ্ছে সেই মহিলা যাকে আমরা মুভিটির একদম শুরুতেই দেখেছিলাম। মহিলাটি বলে, আমি একজন জাদুঘর, তুমি জাদু দেখতে চাও? আর এইদিকে ক্যাটির বাবা চার্লি রুমের মধ্যে অনেকগুলো চকলেটের প্যাকেট দেখতে পায়। সে ভালো করেই জানে যে সে কোনোদিন তার মেয়েকে এতগুলো চকলেট কিনে দেয়নি, তাহলে এতগুলো একই রকমের চকলেটের প্যাকেট এখানে এলো কিভাবে, তার একটু সন্দেহ হয়। আর এইদিকে আমরা দেখতে পাই যে সেই মহিলাটি কেটিকে আবারও একই রকমের একটি চকলেট দেয়। মানে এতদিন ধরে মহিলাটি লুকিয়ে লুকিয়ে কেটিকে চকলেট দিয়ে আসছে, যাতে সে তাকে নিজের বসে আনতে পারে। তো মহিলাটি কেটিকে একটি আপেল দিয়ে বলে, এইটি খাও, খুব মিষ্টি, আর আশা করি তুমি আমায় ক্ষমা করে দেবে আমার এই শেষ জাদুর জন্য। এই বলে সে অদ্ভুত কালো জাদুর মন্ত্র পড়তে শুরু করে, আর আমরা দেখতে পাই যে সেই আপেল থেকে একটা অদ্ভুত পোকা বেরিয়ে আসে আর সোজা গিয়ে কেটির মুখে চলে যায়। এইদিকে চার্লি তার মেয়েকে খোঁজার জন্য বাগানে আসে, কিন্তু দেখতে পায় যে তার মেয়ে সেখানে নেই, শুধু পড়ে আছে তার কয়েকটা খেলনা আর অদ্ভুত দেখতে সেই আপেলটা। বুঝতে আর বাকি থাকে না যে তার মেয়েকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। তো যাই হোক, চার্লি রাস্তার মধ্যে বেরিয়ে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎই ধুলোর ঝড় চলে আসে। সে দেখতে পায় দূরে বরখা পড়া অবস্থায় কোনো মহিলা কোনো একটি বাচ্চা মেয়েকে তুলে নিয়ে পালাচ্ছে। চার্লিও সেই মেয়েটির পিছু নিতে থাকে, কিন্তু হঠাৎই বালির ঝড় এতটাই বেড়ে গিয়েছিল যে চারিদিকে একেবারে অন্ধকারে ছেয়ে যায়, আর সেই মহিলাটি উধাও। তো এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে সেই দুইজন স্বামী স্ত্রী চার্লি এবং ল্যারিসা একটি পুলিশ স্টেশনে আসে তার মেয়ের মিসিং কমপ্লেন লেখানোর জন্য, যেখানে আমরা জ্যাকি নামের একজন লেডি পুলিশ অফিসারকে দেখতে পাই। তারা এখানে পুলিশকে সমস্ত কিছু খুলে বলে যা যা হয়েছে। এরপর সিন শিফট হয় আর 8টা বছর কেটে যায়। মানে চার্লি এখনো পর্যন্ত তার মেয়েকে খুঁজেই পায়নি। তারা সবাই এখন শ্বশুর বাড়িতে থাকে, যেখানে আমরা তার শাশুড়িকে দেখতে পাই, একজন বৃদ্ধ মহিলা। তাদের একটি ছোট বাচ্চা মেয়েও হয়েছে, কারণ 8 বছর আগে ল্যারিসা কিন্তু প্রেগনেন্ট ছিল। তাদের ছেলে সেবাস্টিয়ান এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এরপর আবার সিন শিফট হয় আর আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে কিনা সাইকেল নিয়ে মরুভূমির মধ্য দিয়ে কোথাও একটা যাচ্ছিল। আর পেছন দিকে আমরা দেখতে পাই যে একটি প্লেন ক্র্যাশ করে নিচে নামছে। বিশাল জোরে একটা শব্দ শুনে ছেলেটি প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু তারপর সেই জঙ্গলের মধ্যে গিয়ে দেখতে পায় যে একটি প্রাইভেট জেট প্লেন ভেঙে পড়ে আছে, আর তার আশেপাশে দুটো মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই দেখে ভয়ে সে সেখান থেকে পালাতে যাবে, কিন্তু হুচট খেয়ে পড়ে যায়, আর তার সামনে দেখতে পায় যে সেই পাথরের কফিন লম্বা হয়ে দাঁড়িয়ে আছে।
এরপর কফিনটিকে একটি ফরেনসিক ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়, যেখানে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলেই সেটিকে খোলার চেষ্টা করে। তারা অবাক হয়ে যায় যে এত বড় অ্যাক্সিডেন্টের পরেও এই কফিনের গায়ে কোনো আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তো যাই হোক, ফান্নাডি কফিনটিকে খোলা হয় আর ভেতরে দেখতে পাই কাপড়ে জড়ানো একটি মমি শুয়ে আছে। তার হাত শুকিয়ে গেছে, বড় বড় নখ বেরিয়ে এসছে, কিন্তু মুখের ওপর থেকে কাপড় খুলতেই প্রথমবার আমরা তার চেহারাকে দেখতে পাই, যাকে দেখতে খুবই ভয়ানক ছিল। আর হঠাৎই সেই মমি যেন জীবন্ত হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমরা চার্লিকে দেখতে পাই, যার কাছে একটি ফোন আসে আর তাকে জানানো হয় যে আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি, আপনার মেয়ে কেটিকে খুঁজে পাওয়া গেছে। 8 বছর পর কেটিকে যে খুঁজে পাওয়া যাবে তার বাবা মা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তাই সময় নষ্ট না করে তারা সবাই হাসপাতালে চলে আসে, কিন্তু এখানে এসে দেখতে পায় তাদের সামনে যেই মেয়েটি বসেছিল সে কেটির থেকে একদমই আলাদা। হাত পা কুঁচকে গেছে, বড় বড় নখ বেরিয়ে এসছে, হাত বেঁকে আছে। যখন কোনো মানুষ সূর্যের আলো থেকে দূরে থাকে আর শরীর ঠিকঠাক প্রোটিন ভিটামিন পায় না, তখন তাদের এই রকম অবস্থা হয়। ডাক্তারও বুঝতে পারছিল না যে কেটির সঙ্গে এত বছর ধরে কি করা হয়েছে। তো পুলিশ স্টেশনে জ্যাকি নামের সেই লেডি পুলিশ অফিসার তাদের জানায় যে আপনার মেয়ে কেটি একটি 3000 বছরের পুরনো কফিনের মধ্যে জীবন্ত অবস্থায় বন্দী ছিল। চার্লি প্রথমে বিশ্বাস করে না, কারণ তার মেয়ে 3000 বছরের কফিনের মধ্যে কি করে থাকতে পারে। পুলিশটি বলে অনেক সময় লোকেরা ঐতিহাসিক জিনিসকে চুরি করে পাচার করার চেষ্টা করে, আর হয়তো আপনার মেয়েকে সেইভাবেই পুরনো কোনো কফিনের মধ্যে বন্দি করে পাচার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অত উপর থেকে নিচে পড়ার পরেও সেই কফিনের গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। এটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, যদি কোনো আপডেট পাই তাহলে আপনাদের নিশ্চয়ই জানাবো। তো পরের দিন কেটিকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর এখানে তাকে দেখে বাকি ছেলেমেয়েরা একদমই অবাক হয়ে যায়, কারণ কেটিকে দেখতে কোনো বয়স্ক মানুষের মতো লাগছিল। একটি হুইল চেয়ারে বসিয়ে টানতে টানতে তাকে ওপরের একটি রুমে নিয়ে যাওয়া হয়। ছোট্ট বোনটি কেটির সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু মেয়েটির ধ্যান তার দিদার দিকে ছিল, যে কিনা তার হাত ধরে ভগবানের প্রার্থনা করছিল। এই শুনে কেটি খুব রেগে যায় আর তার দিদাকে মেরে খাট থেকে ফেলে দেয়। তারপর যেন কেমন একটা অঙ্গভঙ্গি করতে থাকে, তার হাত পা কড়মড় করে আওয়াজ করতে শুরু করে আর বিছানার উপর পড়ে যায়, কেমন একটা যেন খিঁচুনি চলে এসেছিল। এই দেখে চার্লি বুঝতে পারে যে তার মেয়ের সঙ্গে যা হচ্ছে এইগুলো কিন্তু কোনো নর্মাল সিচুয়েশন নয়। তো রাত্রে চার্লি কয়েকটা ফটোগ্রাফ, কয়েকটা চিঠি, আরো অনেক কিছু নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে যে এই 8 বছরে তার মেয়ের সঙ্গে কি করা হয়েছে। সেই দিন রাত্রে ভাই বোন দুজনেই তার বাবাকে বলতে থাকে যে ওই ছোট্ট দরজার ওই প্রান্তে কেউ একটা রয়েছে, কারণ ওই পাশ থেকে প্রচন্ড জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ আসছিল। লারিসা ভয়ে ভয়ে দরজা খোলে, কিন্তু কিছুই দেখতে পায় না। আর তখনই হঠাৎ কেউ যেন একটা হামাগুড়ি দিয়ে দৌড়ে চলে যায়। লারিসা ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে ফাইনালি হাতে একটি টর্চ লাইট নিয়ে ভেতরে আসে। কিছুক্ষণ পর প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু তারপর লাইট ঘুরিয়ে দেখতে পায় যে তারই মেয়ে কেটি বসে বসে একটি জ্যান্ত কাঁকড়া বিছেকে কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে তার বাবা মা একদম থ মেরে যায়। তো পরের দিন সকালে কেটিকে যখন তার দিদা আর মা দুজনেই মিলে বাথরুমে স্নান করাতে গিয়েছিল, তখন তার মা একটি কাটার নিয়ে তার মেয়ের নখ কাটতে যাবে, কিন্তু হঠাৎই নখের সঙ্গে তার পায়ের চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে। এই দেখে ল্যারিসা আবার চিৎকার করতে থাকে, আর কিছুক্ষণ পর এই আওয়াজ শুনে সেখানে চার্লি চলে আসে আর দেখতে পায় যে সেখানে শুধু তার ওয়াইফ আর শাশুড়ি দুজনে বসে আছে, সেখানে কিন্তু কেটি ছিল না। এইখানে চার্লি দেখতে পায় যে হুইল চেয়ারে কেটির পায়ের সেই চামড়া যেটা ছিঁড়ে গিয়েছিল সেটি ঝুলছে। যেহেতু সে নিজে একজন ইনভেস্টিগেটর, তাই চামড়াটিকে নিয়ে এসে পরীক্ষা করে দেখতে পায় যে তার সঙ্গে আরো অনেকগুলো চামড়া মিশে রয়েছে, আর প্রত্যেকটা চামড়ায় অজানা ভাষায় কিছু যেন একটা লেখা ছিল। ব্যাপারটা কি সে কিছুই বুঝতে পারে না। তাই পরের দিন সকালে সেই চামড়ার ছবি তুলে একজন আর্কিওলজিস্টের কাছে আসে। আর্কিওলজিস্ট তাদের বলা হয় যারা প্রাচীন ধ্বংসাবশেষ, প্রাচীন মূর্তি, প্রাচীন কোনো লিপি এইসব জিনিস নিয়ে গবেষণা করে আর বই লেখে। এই ছবিগুলো দেখে প্রফেসর বুঝতে পারে যে এই লেখাটা হচ্ছে হাইরোগ্রাফিক ভাষায় লেখা, যা কিনা যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে লেখা হতো। প্রাচীন মিশরীয়রা এই ভাষা ব্যবহার করত। চার্লি বলে, তাহলে প্লিজ বলে দিন এখানে কি লেখা রয়েছে, তাহলে হয়তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে সেই দিন রাত্রে চার্লি যখন নিজের মেয়ের কাছে পাহারা দিচ্ছিল, তখন কেটি মুখে দাঁত দিয়ে টকটক করে কিছু একটা আওয়াজ করতে থাকে। আসলে ছোটবেলায় সে তার মেয়েকে ইন্টারন্যাশনাল
ন্যাশনাল মোর্স কোড নামের একটি গেম শিখিয়েছিল, যেখানে টকটক আওয়াজ করে কোনো শব্দকে উচ্চারণ করা যায়। তাই সে খাতা নিয়ে বসে পড়ে আর কেটির টকটক আওয়াজ শুনে লিখতে থাকে। আর কিছুক্ষণ পর সে একটি নাম পেয়ে যায়, যেখানে লেখা ছিল লায়লা খলিল। কিন্তু এই লায়লা কে? সে তো কোনোদিন এই নামে কাউকে চেনেই না। চার্লি ফোন করে এই ব্যাপারটি সে পুলিশ অফিসার জ্যাকিকে জানায়। আর অল্প কিছুক্ষণ পর ফোন রেখে দিয়ে একটি সুটকেস খুলে অনেকগুলো চিঠি দেখতে থাকে, যেখানে লায়লা নামের কোনো মেয়ে তাকে আগে কোনোদিন চিঠি লিখেছে কিনা। এইদিকে ছোট্ট মেয়েটি কেটির দরজার বাইরে একটি গানের গলা শুনতে পায়। দরজার ওপর থেকে সুরিলা আওয়াজে কেউ যেন তার বোনকে বলছিল, তোকে আমি অনেকদিন দেখিনি, তুই আয় না, আমার কাছে আয়, তোকে একটু আদর করি। এই কথাটা শুনে বাচ্চা মেয়েটি দরজায় কান লাগিয়ে শুনতে থাকে। কিন্তু ঠিক তখনই দরজার নিচে ভেতর থেকে কেটি জিভ বার করে সেই বাচ্চা মেয়েটির পায়ে বুলিয়ে দেয়। ছোট্ট বোনটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে কেটি এমন একটি কালো জাদুর মন্ত্র বলছিল, যার জন্য মেয়েটি নিচ থেকে উপরের দিকে ভয়ঙ্করভাবে উঠে যায় আর চারিদিকে লাইট দপদপ করতে থাকে। আর এইদিকে ততক্ষণে চার্লি লায়লা নামের সেই মেয়েটির চিঠি পেয়ে যায়, যেখানে লেখা ছিল, তুমি চকলেটের থেকেও মিষ্টি, আমাকে ক্ষমা করে দিও আমার লাস্ট জাদুর জন্য। লেটারটি পেয়ে টাইম নষ্ট না করে সে ছবি তুলে পুলিশ অফিসার জ্যাকিকে পাঠিয়ে দেয়। আর জ্যাকি ইন্টারনেটের মাধ্যমে লায়লা খালিল নামের সেই মেয়েটির অ্যাড্রেস পেয়ে যায়। কিন্তু অবাক কাণ্ড, যখন গুগল ম্যাপে মহিলাটির অ্যাড্রেস খুঁজতে যায়, তখন সেই লায়লা মহিলাটির বাড়ির চারপাশে একটি সবুজ রঙের ফলের বাগান দেখতে পায়। এই দেখে তার একটু সন্দেহ হয়, কারণ মরুভূমির মাঝে ওই ধরনের ফলের বাগান থাকার কোনো কথাই নয়। আর এইদিকে চার্লি সেই আর্কিওলজিস্টের কাছে আসে, আর সেই লোকটি তাকে একটি ভাঙা টেপ রেকর্ডার শোনায়, যেখানে একটি কাহিনী বলতে শোনা যায় যে নাসমেরিয়ার নামের এক ভয়ঙ্কর শয়তানের কাহিনী, যে কিনা মানুষের এক শরীর থেকে অন্য শরীরে ঘুরে বেড়াতো, এক এক করে মানুষকে শেষ করে সংসারকে ধ্বংস করত, আর সেখান থেকে পুরো বংশকেই ধ্বংস করে দিত। এইভাবে একটা পাড়া, আর পাড়া থেকে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যেত। নাসমেরিয়ান এমন এক জীবন্ত আত্মা, যে কিনা পোশাক পাল্টানোর মতোই মানুষের দেহ পাল্টাতো। প্রফেসর বলে, তোমার মেয়ের গায়ে যে চামড়া দিয়ে জড়িয়ে রাখা ছিল, সেইখানে যে লেখাগুলো লেখা ছিল না, ওইগুলো এক একটা মন্ত্র, যেগুলো নাসমেরিয়ানের কাছ থেকে মানুষকে রক্ষা করা হতো, যাতে সেই শয়তান মানুষের শরীর থেকে বাইরে বেরোতে না পারে। তো এই সমস্ত কথা শুনে চার্লি বুঝতে পেরে যায় যে হ্যাঁ, তার মেয়ের কোনো ভাইরাসের অসুখ হয়নি, আসলে তার মেয়ের শরীর অন্য কোনো শয়তান কবজা করে রেখেছে। এইদিকে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা লোকেশন অনুযায়ী সেই মহিলাটির বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল, যেখানে চারিদিকে ফলের বাগানে ঘেরা। বাড়ির মধ্যে কেউই ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে একটি ভয়ঙ্কর পিরামিড দেখতে পায়। ব্যাপারটা কিছু বুঝতে না পেরে আবার উপরে উঠে আসে, আর ঠিক তখনই কেউ যেন একটা এসে তার উপর অ্যাটাক করতে যাবে, কিন্তু ঠিক তার আগেই পুলিশ অফিসারটি তার উপর গুলি চালিয়ে তাকে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই বাড়ির বাইরে আমরা আর একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এই সমস্ত কাণ্ড কারখানা দেখে ভয়ে দৌড়ে পালায়। কিছুক্ষণ পর পুলিশ এই মেয়েটিকে ধরে ফেলে, আর এইখানে আমরা জানতে পারি যে এই মেয়েটি হচ্ছে লায়লা খালিল। তো এই মহিলাটি পুলিশ অফিসারকে একটি বাক্স দেয়, যার ভেতরে একটি টেপ রেকর্ডার রাখা ছিল, যেখানে লেখা ছিল ক্যাটি। আর এইদিকে আমরা দেখতে পাই যে দিদা হাতে একটি যিশু খ্রিস্টের চিহ্ন নিয়ে কেটির মাথায় রেখে ঈশ্বরের নামে প্রার্থনা করছিল, কিন্তু মেয়েটি রেগে গিয়ে তার দিদাকে ওপর থেকে নিচে ফেলে শেষ করে দেয়। দিদা পড়ে গিয়েছিল একদম চার্লির গাড়ির সামনেই। আর এই দেখে ভেতরে বসে থাকা বাচ্চা মেয়েটি হাসছিল, মানে বাচ্চা মেয়েটিকেও কেটি এখন তার নিজের বসে করে নিয়েছে। তো যাই হোক, এইরকম সিচুয়েশন দেখে ল্যারিসা কিন্তু একদমই ভেঙে পড়ে। আর এইদিকে আমরা পুলিশকে দেখতে পাই, যে কিনা সেই কেটি নামের টেপ রেকর্ডারটি চালায়, আর যা দেখতে পায় তার নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। জ্যাকি লায়লাকে জিজ্ঞেস করে যে ওই রেকর্ডিং এর ভেতরে কি হচ্ছে, কারণ যে ভাষায় কথা বলছে তা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু মেয়েটি জিভ বার করে দেখায় যে তার জিভ তো আসলে কাটা, মানে তার মা সেই মহিলাটি তার জিভকে কেটে দিয়েছে। লায়লা একটি পেন পেপারে সমস্ত কিছু লিখে তাকে বুঝিয়ে দেয়, আর এই লেখাগুলো দেখে পুলিশের একদম মাথা ঘুরে যায় যে এটা কি করে সম্ভব। আর এইদিকে মেক্সিকোতে যখন দিদার সাধ্য শান্তির কাজ চলছিল, মানে খ্রিস্টান মতে, তো এইখানে এমন এমন কাণ্ড হয় যেগুলো দেখার জন্য কিন্তু আমরা অডিয়েন্স একদমই প্রস্তুত নই। কেটির দরজার বাইরে পাহারা দিচ্ছিল তারই ভাই সেবাস্টিয়ান, কিন্তু তখনই দরজার ভেতর থেকে কিছু একটা কটকট আওয়াজ পায়, আর কিছুক্ষণ পর কেটি তার ভাইকেও বশ করে নেয়। আর এইদিকে নিচে আমরা সেই ছোট্ট বোনকে দেখতে পাই, যে কিনা নিজের মুখ থেকে সমস্ত দাঁতকে খুলে ফেলে দেয়, আর ওপরের দিকে তাকিয়ে দেখে যে কেটি একটি মেঝে ভেঙে বাইরে বেরিয়ে এসে হামাগুড়ি দিয়ে দেওয়ালের মধ্যে এগিয়ে যাচ্ছে। ল্যারিসা লক্ষ্য করে হঠাৎই পেছন দিকে তার মায়ের কফিন জোরে জোরে নড়ছিল, কিন্তু কাছে যেতেই দেখতে পায় যে কেটি তার দিদার মৃতদেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
খাচ্ছে। এই রকম ভয়ঙ্কর সিচুয়েশন দেখে বাড়িতে আসা সমস্ত অতিথিরা পালিয়ে যায় আর বাড়ির ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর তাণ্ডব। তো কিছুক্ষণ পর কেটিকে একটি হুইল চেয়ারে বেঁধে রাখা হয় আর তাকে পাহারা দিচ্ছিল তারই বাবা চার্লি। ঠিক তখনই বাড়িতে পুলিশ চলে আসে আর কেটির টেপ রেকর্ডারটি চালিয়ে যা দেখায় সেগুলো দেখার জন্য তার বাবা মা একদমই প্রস্তুত ছিল না। ভিডিওর মধ্যে দেখতে পাই যে সেই মহিলাটি বলছিল ভয়ঙ্কর সংকেত বাইরে এসছে, সেই শয়তান আবার জেগে গিয়েছে, তাই জন্য আমি নতুন করে একটা মমি তৈরি করতে যাচ্ছি যেটার একটা ভিডিও বানিয়ে রাখছি যাতে পরবর্তীকালে অন্য কেউ এই টাইপের মমি তৈরি করতে পারে। আসলে নাসমেরিয়ান বাইরে চলে এসছে, তাই জন্য তাকে বন্দি রাখার জন্য নতুন একটা জীবন্ত শরীর প্রয়োজন। তাই আমি কেটিকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছি, কারণ শয়তান কম বয়সে শরীরের মধ্যে থাকলে বেশি বছর বন্দি থাকতে পারবে। এরপর কেটিকে সবাই মিলে ধরে বেঁধে সেই মমির ওপরে শুয়ে দেয় আর ভয়ঙ্কর কালো জাদুর মন্ত্র পড়তে থাকে আর সেই পুরনো মমির ভেতর থেকে সেই শয়তানকে বের করিয়ে কেটির ভেতরে নিয়ে আসা হয়। তারপর সেই মন্ত্রপুত কাপড় তার পুরো শরীরে জড়িয়ে দেওয়া হয় যাতে কেটির শরীরের ভেতর থেকে সেই শয়তান কখনো বাইরে বেরিয়ে আসতে না পারে। এই ভিডিও দেখে তার বাবা মার ভেতর পুরো কেঁপে গিয়েছিল। আর এইদিকে আমরা দেখতে পাই যে সেবাস্টিয়ান মানে তার ভাই, যে কিনা এখন কেটির বসেই আছে, তার শরীর থেকে সমস্ত মন্ত্রপুত কাপড়গুলিকে টেনে ছিঁড়ে বের করিয়ে দেয় আর কেটির ভেতরে থাকা শয়তান পরিপূর্ণভাবে জেগে যায়। একটা জোরে আওয়াজ পেয়ে চার্লি পেছনে ঘুরে তাকায় যে সেই কফিনের ভেতর থেকে তার মৃত শাশুড়ির দেহ বাইরে বেরিয়ে এসে ভয়ঙ্করভাবে কিছু যেন একটা খাচ্ছিল। এই দেখে ভয় পেয়ে চার্লি নিচ থেকে উপরে চলে আসে, কিন্তু হঠাৎই কেটি বাইরে বেরিয়ে এসে তার বাপের ওপর হামলা করে দেয় আর বলতে থাকে, তোর মেয়ের শরীর আমার খুব পছন্দ, তুই কোনোদিনও তোর মেয়েকে ফিরে পাবি না। আর এইদিকে ল্যারিসাকে তার ছেলে ব্যাট দিয়ে মারতে যায়, কিন্তু কোনো রকম তার মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এইদিকে পুলিশ অফিসারের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় কারণ তার মাথা ফেটে রক্ত পড়ছিল। চার্লি বলে, তোমার ওই মেয়েটার বলা কালো জাদুর মন্ত্র মনে আছে? পুলিশ বলে, হ্যাঁ ভালোভাবেই মনে আছে। এই বলে তারা দুজন একটি রুমের ভেতরে যায় আর কিছুক্ষণ পর কেটি যখন চার্লির উপরে এসে হামলা করে, চার্লি তাকে জড়িয়ে ধরে ফেলে, তাকে ছাড়েই না। এই দেখে পুলিশ অফিসারটি কালো জাদুর মন্ত্র বলতে থাকে যার মাধ্যমে শয়তানকে এক শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফার করে দেওয়া হতো। আর আমরা দেখতে পাই যে মন্ত্রের আওয়াজ শুনে শয়তানটি ছটফট করতে থাকে আর হঠাৎই কেটির মুখ থেকে কালো তরলের মতো কিছু একটা বেরিয়ে চার্লির ভেতরে চলে যায়। মানে শয়তান এখন চার্লির মধ্যে চলে এসছে আর তখনই হঠাৎই চারিদিকে ঝড় ঝটকান থেমে যায়, একদম চারিদিকে শান্ত হয়ে যায়। কেটি ল্যারিসাকে মা বলে ডাকে, মানে তার শরীরে আর শয়তানের বাসা নেই। অ্যান্ড ফাইনালি 8 বছর পর ল্যারিসা তার মেয়েকে ফিরে পেয়েছে। তো পরের দিন আমরা দেখতে পাই যে একটি জেলে সেই জাদুকর্ণী মহিলাটিকে বন্দি বানিয়ে রাখা হয়েছে আর পেছন থেকে ল্যারিসা ছদ্মবেশে এসে তাকে একটা ইনজেকশন দিয়ে দেয় আর বলে, তোমার কেটিকে মনে আছে, আমার মেয়ে ক্যাটি, আর হ্যাঁ তুমি জাদু দেখতে চাও? আর তখনই পুলিশ অফিসারটি চার্লিকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। দরজার ভেতর থেকে সেই কালো জাদুর মন্ত্রের আওয়াজ শোনা যায়, তারপরেই একটা জোরে চিৎকার হয়। মানে চার্লির শরীর থেকে সেই শয়তানকে বের করিয়ে ওই মহিলাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর এইখানে লি কর্নিনের দ্য মমি সিনেমাটি দ্য এন্ড হয়ে যায়। তো গুরুলোক, এইরকম নতুন নতুন সিনেমার কাহিনী জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে টাইমলাইন বাংলাকে। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।